তার একটা কবিতা আমি পড়তে চাই। এখন স্বয়ং কবি সামনে আছেন, তিনি যদি অনুমতি না দেন। না, এটা খুবই আনন্দের ঘটনা। বলো আমাকে সেই নদীর গল্প, প্রবাহিত যেই নদী আমাদের চেতনা শরীরে। বলো কথা আর নৈশ হাওয়ার যা শীতল করে সেই নদী জল, এবং রাত্রি কি নয় সেই পাখি গুণ্ঠিত পালকে পালকে যার হিমায়িত জীবনের আমি উপলব্ধি করলাম যে আমি কবিতা লিখি না, আসলে কবিতা আমাকে লেখে। যেমন একটা কবিতা আমি দেখলাম যে প্রায় 25 বছর ধরে মাথায় ঘুরঘুর করছে, কমপ্লিট হচ্ছিল না। পুনরুক্তি ব্যাপারটা আমার খুবই অপছন্দের, ফলে আমার কবিতা আসলে কম। তাহলে সৈকত হাবিবের নামে যে কবিতাগুলো আছে এগুলো কে লেখে? পৃথিবীর যত বড় বড় কবি দেখবেন আপনি, সেগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আসলে এক ধরনের ভর করা বা নাজির হওয়ার মতোই। আমার জানা মতে আপনি একজন পেশাদার সম্পাদক। যে কোনো সৃজন কর্ম এরকম লেখক যখন ধারণ করেন তখন ব্যাপারটা কিন্তু নারী ভুরি এটা সেটা জড়ানো থাকে। ওটাকে কিন্তু পরিচ্ছন্ন করে, এটাকে সুন্দর করে পোশাকে জড়িয়ে, অনেক কিছু মেখে টেকে পরিচ্ছন্ন করে দেওয়ার কাজটা হচ্ছে সম্পাদক। আপনার নিজের একটি প্রকাশনা সংস্থা আছে, চেষ্টা করি কিছু বই পড়া, সেখান থেকে বইপত্র যখন হয় সেইটার কি সুসম্পাদিত বলে আপনি মনে করছেন? আমার এখান থেকে যেই বইটাই প্রকাশ হয় আমি একদম সুনিশ্চিত করি যে অ্যাটলিস্ট 98% নির্ভুলতম বই। সেই নির্ভুল শুদ্ধ বইয়ের বিক্রি কেমন? অনেক ভালো লেখকের বই করেছি, দেখা গেল যে 300 কপি বই 10 বছরের বিক্রি হয় নাই। সৈকত হাবিব সৃজন চর্চার প্রকাশ 90-এর দশকের শুরুতে। কবিতা ও গদ্য দুই মাধ্যমেই তিনি সমান সাবলীল। ওই দশকটিতে বিশুদ্ধ ছোট কাগজ চর্চায় যে গুটিকয়েক সৃষ্টিশীল মানুষ ছিলেন, তিনি তাদের অন্যতম। সৃজনশীলতা, সাংগঠনিকতা, সাংবাদিকতা সবখানেই তার হাতে সোনা ফলে। 1993 সালে তার প্রতিষ্ঠিত ছোট কাগজ প্রতিশিল্প দেশের ছোট কাগজ আন্দোলনে ব্যতিক্রমী ও সাহসী উদাহরণ। এছাড়া সে সময় বিভিন্ন ছোট কাগজ সৃষ্টি ও বিকাশে প্রত্যক্ষ পরোক্ষ অবদান রেখেছেন সৈকত হাবিব। প্রায় 2 যুগ ধরে লেখালেখি করলেও এবং দেশের প্রধান সংবাদপত্রের সঙ্গে জড়িত থাকলেও সৈকত হাবিব সারা জীবনই প্রচার বিমুখ। লেখেন অল্প, প্রকাশ করেন তার চেয়েও কম। কবিতার বাইরে তার প্রধান আগ্রহের অঞ্চল জীবনানন্দের সৃষ্টি জগৎ ও 20 শতকের কবিতা। তার বহু কবিতা, প্রবন্ধ, শিল্প ও সাহিত্য সমালোচনা, রাজনৈতিক নিবন্ধ, কলাম দেশ বিদেশের পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তার জন্ম 1972 সালের 6 ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দিতে। শৈশবে অফুরন্ত সবুজ সহজ প্রকৃতি আর তিতাস ও গোমতীর তীরে বেড়ে উঠেছেন সৈকত হাবিব, যা পরে তাকে লেখক হওয়ার রসদ জুগিয়েছে। সৈকত হাবিব, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট লিড টকের আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ। কেমন আছেন? ভালো। এই যে আপনার একটা কথা মুখ পড়ছিলাম, আপনার লেখা বই, তো এইখানটায় আমার শহর যৌবন রাত্রি এই কাব্যগ্রন্থের এইখানটা পড়তে পড়তে আমার মনে হয়েছে যে সময়ের সঙ্গে, মানে যাপিত জীবনের সঙ্গে, এই চলমান সময়ের সঙ্গে আপনার কোথাও একটা সংঘাত আছে। যেমন প্রেম আছে, সংঘাত আছে। এইটা কিরকম আসলে? জীবন তো আসলে ডান দিক, এবং যেটাকে বলা হয় যে খুবই মানে একই সঙ্গে ঐক্য এবং বিরোধের একটি সমন্বয়। তো আপনি, আমি বা মানুষের যে জীবন, এটি একই সঙ্গে আনন্দময়, বৈরিতাপূর্ণ, সংঘাতময়, প্রেমময়। মানে জীবন হচ্ছে নানা রকম বিরোধাভাসের একটি অপূর্ব সমন্বয়, এবং এই জন্য একই সঙ্গে জীবন হচ্ছে বেদনাময় এবং আনন্দপূর্ণ। আচ্ছা, এখন আপনার যে কাব্যযাত্রা, সেটা খুব ছোট বয়সে শুরু হয়েছে আমি যতদূর জানি। এখন যে আপনার খুব বড় বয়স হয়ে গেছে তা আমি বলছি না, কিন্তু এই দীর্ঘ কাব্যযাত্রায় আমি অবশ্য শুরুতে বলেছি যে আপনার পরিণতি বোধ অসামান্য। তো শুধু কি সেটাই কারণ কবিতার বইয়ের সংখ্যা তুলনায় কম হওয়ার? একটা ব্যাপার কি,
আমি উপলব্ধি করলাম যে আমি কবিতা লিখি না, আসলে কবিতা আমাকে লেখে। বাহ, মানে সেটা এরকম যে যখন আমার ভেতরে কবিতা তৈরি হয় তখন আমি লিখি। মানে জিনিসটা এরকম যে এমন হলো, যেমন একটা কবিতা আমি দেখলাম যে প্রায় 25 বছর ধরে মাথায় ঘুরঘুর করছে, কমপ্লিট হচ্ছিল না। এটা হচ্ছে ঘোড়াউত্রা বলে একটা নদী, আমি এটা হলো কিশোরগঞ্জে। হুম। তো এই ঘোড়াউত্রা নদী এবং তার যে দৃশ্য, এটা অনেক দিন যাবত আমার মাথায় ঘুরছিল, কিন্তু যখন এটা কমপ্লিট হচ্ছিল না, হঠাৎ করে দেখলাম যে এটা নামলো। এবং সেটা নামলো কিভাবে? এটা হচ্ছে কুরুসাওয়ার একটা ছবি আছে, আপনি জানেন, আপনি ফিল্ম নিয়ে প্রচুর কাজ করেছেন, দ্য ড্রিমস, তার শেষতম ছবি। ওটার মধ্যে একটা দৃশ্য আছে যে একটা মানুষ হচ্ছে, একটা পিস আছে, ওটা তো অনেকগুলো পিসের সমষ্টি, যে ভ্যান গগের একটা ছবির সামনে লোকটি দাঁড়ায়, এটা হলো ভ্যান গগের যে গম ক্ষেত। তারপর দেখা যায় যে লোকটা উড়ে যাচ্ছে, হ্যাঁ, লোকটা ওই ছবির মধ্যে ঢুকে পড়ে এবং ওই গম ক্ষেতের ভিতর দিয়ে লোকটা যেতে থাকে। এটা অপূর্ব একটা দৃশ্য। তো আমি দেখলাম যে ওইখানেও যেমন ওই নরনারীরা স্নান করছিল ওই নদীটা, এবং ওই মনে হচ্ছে যে ওই ভ্যান গগের ওই গম ক্ষেতের মধ্যে দিয়ে যেন ওই ছবিটার মধ্যে, তো ওই চিত্রটা মিলে একটা অন্যরকম একটা জিনিস দাঁড়ালো, যেটা আমি ভাবি নাই। তো এরকম ঘটে যে আমি কখনো কবিতা বানাইতে পারি না, এবং যখন বানাতে যাই তখন দেখলাম যে সেটা আমার পুনরুক্তি হয়, এবং এই পুনরুক্তি ব্যাপারটা আমার খুবই অপছন্দের, ফলে আমার কবিতা আসলে কম। তাহলে সৈকত হাবিবের নামে যে কবিতাগুলো আছে এগুলো কে লেখে? এটা আসলে নেচার আমাকে দিয়ে লেখায় আমার মনে হয়, কারণ আমি নিজে যখন পরে পড়ি বা দেখি, তখন কিছু কিছু লাইন দেখলে আমার নিজেরই বিস্মিত হয় যে আমি কি লিখছি এগুলো, এরকম একটা ব্যাপার ঘটে। আচ্ছা, কিন্তু এরকম তো একটা জিনিস আছে যে আপনার সঙ্গে প্রায়শই বিভিন্ন তাত্ত্বিক বিষয় নিয়ে আমার কথা হয়, আলোচনা হয়। আপনার পাণ্ডিত্য আমাকে অনেক সময়ই আপ্লুত করে, মুগ্ধ করে। পাণ্ডিত্যে যে আমার খুব ভয়, কিন্তু আপনি প্রায়শই কিন্তু খুব বড় বড় রেফারেন্স দেন, এবং বিশেষ করে আধুনিক নন্দনতাত্ত্বিকদের কথাবার্তা আপনার কাছে শুনতে পাই। তো সেই জায়গা থেকে একদিকে একজন বিশুদ্ধ কবি, অর্থাৎ যদি বলি যে এক সময় যেমন ফরাসি যুগে রেবদের সময় কেউ কেউ টাওয়ারের উপর বসে থাকতেন, কবিতা নাজিল হবে, কবিতা হাজির হবে, এইরকম। আবার কবিতার নির্মিতি, অ্যাপোলিনিয়ারদের কথা যদি বলি, এক ধরনের নির্মিতির জায়গা ছিল। তো আপনি একদিকে যখন প্রবন্ধ পড়ি আপনার মনে হয় যে আপনি খুব নির্মাণ করছেন, অনেক যুক্তি তর্কের বয়ান তৈরি করে তথ্য উপাত্ত দিয়ে। আবার কবিতা যখন পড়ছি, একটা ওই যে আপনি ভ্যান গগের কথা বললেন, গম ক্ষেত, কাক উড়ে যাচ্ছে, নদী বয়ে যাচ্ছে, পাশে জীবন্ত নরনারী প্রাণ, একটা কি বলবো, প্রাকৃতিক আবহ, সাবলীল ধারা। তো এই দুটো ধারাকে মিলিয়ে একটা সৈকত হাবিব কি রকমের? আসলে এই দুটো তো দুই পথ। হয় কি যে মানে কবিতায় যদি আপনি বলেন, তাহলে আমি বলবো যে আমার ধারাটা যেন অনেকটা সুফি বাউলদের মতো। যেমন আচ্ছা, ইয়েকে বলা হতো যে লালন কিন্তু লিখতেন না, লালন বলতেন যে যখন তার গান বেরোতো তখন উনি বলতেন পোনা আসছে, পোনা আসছে, পোনা ধর, ওরে আমার পোনা আসছে ঝাঁক। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এটা কিন্তু এক ধরনের আবির্ভূত হতো, তার মানে ভেতরের কোনো একটা চৈতন্য, কোনো একটা ব্যাপারটা নাজিল হওয়ার মতোই। হ্যাঁ, তো কিংবা রুমির মধ্যে, রুমি একজন অসম্ভব পণ্ডিত মানুষ ছিলেন, প্রচণ্ড বড় মাওলানা ছিলেন, কিন্তু যবে তার সঙ্গে দেখা হলো শামসুল তাবরিজের, তো প্রথম দেখার গল্পটা আপনি জানেন যে কিতাব ফেলে দিলেন বা পুড়িয়ে দিলেন। তো কিতাব নিয়ে যাচ্ছিলেন, তখন একটা ছেঁড়া ময়লা পরা একজন লোক এসে বলতেছে এগুলা কি? বলছে কিতাব। তো ওই কিতাব দিয়ে কি হয়? বলছে এগুলোর মধ্যে সমস্ত জ্ঞান ট্যান রয়েছে। তো উনি এগুলো ধরে সব কূপের মধ্যে ফেলে দিলেন। এটা দুইটা ভার্সন আছে, একদল বলে যে পুড়িয়ে দিলেন, আরেকদল বলে জলে ফেলে দিলেন। ওই জলে ফেলে দেওয়ার গল্পটাই বেশি। তো এখন রুমি তো হা হা করে উঠলেন যে এটা কি হলো, আমার এত জ্ঞান ট্যান। তো পরে উনি বললেন যে ঠিক আছে, উনি আবার এগুলো পানি থেকে উঠালেন এবং দেখা গেলো যে অবিকল, একটা ফোঁটা পানিও নাই। তো এরপরে যেটা হলো, যেটা অসম্ভব প্রেম এসে রুমিকে ভাসিয়ে দিল, এবং উনি যে লিখলেন আপনার
এই যে শামসুর তাবরিজকে নিয়ে, হ্যাঁ, 40 রুলস অফ লাভ। না ওটা তো এটার গল্প বলা হয়, কিন্তু যেটা দিওয়ানি শামসুর তাবরিজ, মানে যে দিওয়ান রচনা করলেন, এগুলো হচ্ছে অসম্ভব প্রেমের একটি ফল্গু ধারা বা ঝর্ণার মতো। তো এটা কিন্তু আসলে আদতে রুমি লেখেন নাই, রুমির মধ্যে এগুলো ভর করেছিল। তো আমি মনে করি যে প্রকৃত কবিতা, পৃথিবীর যত বড় বড় কবি দেখবেন আপনি, সেগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে একসাথে এক ধরনের ভর করা বা নাজির হওয়ার মতোই। যেমন এটা ওই যে কুবলাই খান, কার জন্য লেখা, ওটা কিন্তু উনি হঠাৎ করে কোলরিজের, রাইট, যে উনি একদিন স্বপ্নে দেখলেন, উনি দ্রুত ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ওটা লিখলেন ঘোরের মধ্যে। তো প্রকৃত কবিতা বা অধিকাংশ কবিতার গল্প আপনি যদি বলেন, তাহলে মেকিং কবিতা উৎকৃষ্ট, এটা পৃথিবীতে খুব কম ঘটেছে। ম্যাক্সিমাম আসলে নাজেল হওয়া কবিতা আর কি। আর যেহেতু আপনি একজন বুদ্ধিশীল প্রাণী, একটা যৌক্তিক প্রাণী, মানুষ তো খুব রেশনাল প্রাণী, তখন আপনার মধ্যে চিন্তা যুক্তি কাজ করে, আপনার পঠন পাঠন আছে, আপনার নিজস্ব বিবেচনা আছে, এবং কবি মাত্রই দার্শনিকও বটেন, কবির মধ্যে দর্শন ভাবনা কাজ করে। ফলে আপনি যখন গদ্য লিখবেন তখন ওই রেশনালিটি, ওই বুদ্ধিমত্তা, ওই যুক্তি, ওই চিন্তাশীলতা, এগুলো কিন্তু আপনার মধ্যে আসে, ফলে গদ্য ওই ব্যাপারটা হয়। তখন আবার উনি চূড়ান্ত যুক্তিশীল, যেমন রবীন্দ্রনাথ, কোনো উদ্ধৃতি নাই, কোনো নাই, কিন্তু রবীন্দ্রনাথ যখন খুবই সৃষ্টিশীল গদ্য লিখছেন, কিংবা যেমন জীবনানন্দ, আমাদের খুবই আত্মার কবি, উনি যখন প্রবন্ধগুলো লিখছেন, দেখবেন যে ওইখানে কিন্তু আপনি মেলাতেই পারবেন না আর কি। তো আমার মনে হয় যে এটা সম্ভব, একই মানুষের মধ্যে আপনিও তো কবি এবং প্রাবন্ধিক অনুবাদক, তো আপনি করছেন না, ফলে ওইটা কিন্তু ব্যাপার না। বরং এখানে মনে হয় যে খুবই দাড়ি টেনেই বা ওয়াল দিয়েই ভাগ করা যায়, যে একই লোকের পক্ষে বিস্ময়করভাবে খুবই গদ্যে খুবই যুক্তিশীল, কবিতায় আবার খুবই অন্য, মানে দুটোই আসলে তুরীয় ঘটনা ঘটা সম্ভব। হ্যাঁ, কিন্তু অনেক মানে এটাকে ব্যালেন্স করা বেশ দুঃসাধ্য ব্যাপার হওয়ার কথা, যেটা আপনি করতে পেরেছেন। না, তা তো বটেই, কারণ হচ্ছে যে মানে কারণ জীবন্ত সমন্বয়েরও কাজ, সমন্বয়টা করতে পারলে হয়ে যায়। আচ্ছা, আমি কবি সৈকত হাবিব থেকে একটু সরব, কিন্তু সরার আগে তার একটা কবিতা আমি পড়তে চাই। এখন স্বয়ং কবি সামনে আছেন, তিনি যদি অনুমতি দেন। এটা খুবই আনন্দের ঘটনা। হ্যাঁ, বলো আমাকে সেই নদীর গল্প, প্রবাহিত যেই নদী আমাদের চেতনা শরীরে, বলো কথা আর নৈশ হাওয়ার যা শীতল করে সেই নদী জল, এবং রাত্রি কি নয় সেই পাখি গুণ্ঠিত পালকে পালকে যার হিমায়িত জীবনের তবে নদীর গল্পই হোক আজ, যেইখানে গল্প আর নদী কথা ও নৈশব্দে জলক্রিয়াময়, আর আদি প্রবাহের গীতে বাংময়। প্রত্ন প্রত্ন কাল থেকে আমরা কেউ নই সেই নদী জল, যার গুচ্ছ গুচ্ছ ঢেউ আমাদেরই স্তূপীকৃত বেদনা রাশি, এবং তার স্রোত সে কি নয় সুপ্ত জনন গুহা থেকে উত্থিত অপার ঝর্ণা ধারা, কেবলই যা মৃত্যুময় এক রক্ত প্রবাহের গান। সম্পাদক সৈকত হাবিব, আপনার সম্পাদিত একাধিক গুরুত্বপূর্ণ কাজ আছে, তো এই কবি সৈকত হাবিবের থেকে সম্পাদক সৈকত হাবিবের যে অ্যানালিটিক্যাল দিক, তার যে বৌদ্ধিক দিক, সেইটার তো একটা চর্চার বিষয়। যেমন কবি সৈকত হাবিব যখন বলছে একটা ঘোড়া উত্তরা নদী তার ভিতরে 25 বছর ধরে বহন করছে সে, তা আমার কাছে মনে হয়েছে যে এই রসায়নটা এরকমের যে হয়তো ওইটা অনুভবে আলোড়ন তুলেছে 25 বছর আগে, কিন্তু মনে মনে সে 25 বছর ধরে সম্পাদনা করেছে। কিন্তু সম্পাদিত বইয়ের ক্ষেত্রে তো এটা অনেক বেশি, এবং আমার জানা মতে আপনি একজন পেশাদার সম্পাদকও। কিন্তু আমরা দেখি যে আমাদের সময়ে অনেক বই, আমার নিজেরও অনেক বই সুসম্পাদিত হয়ে প্রকাশ হয় না। তো এই সম্পাদকের কাজ কি, বা অন্য একজন সৃজনশীল লেখকের জন্য একজন সম্পাদক কতটা ক্রিয়াশীল হতে পারে প্রকাশনা ক্ষেত্রে? এই যে আমরা বেঙ্গল বুকসের বই দেখছি, সম্পাদনার ভূমিকা কি হয়? কি যে আমি বলি যে ধরেন একজন মা যখন গর্ভধারণ করেন, তার মধ্যে কিন্তু একটা কল্পনা বা একটা আবেগ যে আমার সন্তান এই সেই অনেক কিছু, কিন্তু
জবে বেরোলো তখনও কিন্তু সে কিন্তু সন্তানটা কিন্তু অনেক রকম নাড়ি ভুঁড়ি বা অনেক কিছু নিয়ে বের হচ্ছে। হুম। তারপর কি হয়, যখন তাকে স্নান করে মুছে টুছে দেওয়া হয় তারপরে কিন্তু, হ্যাঁ, তারপরে যখন তার কোলে দেওয়া হয় তখন কিন্তু সে বুঝতে পারে যে আমার সন্তান এটা কত সুন্দর। তো আমি মনে করি যে যে কোনো সৃজন কর্ম এরকম লেখক যখন ধারণ করেন তখন ব্যাপারটা কিন্তু নারী ভুঁড়ি এটা সেটা জড়ানো থাকে। ওটাকে কিন্তু পরিচ্ছন্ন করে এটাকে সুন্দর করে পোশাকে জড়িয়ে, হ্যাঁ, অনেক কিছু মেখে টেকে পরিচ্ছন্ন করে দেওয়ার কাজটা হচ্ছে সম্পাদকের। তো এবং লেখকের কিছু কমন ব্যাপার থাকে, যেমন এটার এই ব্যাপারে ইয়ের একটা সুন্দর তত্ত্ব আছে ফ্রয়েডের, ভুল বিষয়ক, যে মানুষের স্বভাবের মধ্যেই কিছু কমন এরর থাকে। যেমন মোম রহমান লিখছে কোনো কোনো ক্রিয়াপদ সে অটোমেটিক ডবল লিখবে, সে জানতেও পারবে না, ওটা তার মস্তিষ্কের ওই অ্যান্টেনাটাই নাই যে সেটা ধরতে পারে। আবার কোনো শব্দ সে মিস করে যাচ্ছে, কিন্তু সে যখন পড়তেছে তখন সে মনে করতেছে যে আমি এটা লিখেছি, এটা ধরার অ্যান্টেনাই তার মগজে না। এটা হলো মস্তিষ্কের বৈশিষ্ট্যই। এর বাইরেও অনেক ব্যাপার আছে, যেমন আমরা যে বানান শৈশবে শিখি, আমি একটা সাক্ষাৎকারে একবার বলছিলাম যে যে জাতি ভুল বানানটাও ভুলভাবে লেখে তার এত আত্মবিশ্বাস কোত্থেকে আসে। আমরা আমাদের বাসায় ছোটবেলায় ইত্তেফাক নেওয়া হতো, তো ইত্তেফাকে প্রায় ভুল বানানটা দীর্ঘকার দিয়ে লেখা হতো, আদতে ভুল বানানটা রস্যকার। তো আমি এই ব্যঙ্গটা কেন করেছিলাম যে যেই জাতি ভুল বানানটা ভুলভাবে লেখে। তো এবং আরেকটা জিনিস হচ্ছে কি, যে যেই জাতির শিক্ষা দীক্ষা কম, যে জাতির মানে মানে মূর্খতার আত্মবিশ্বাস বেশি, তার কিন্তু মানে মূর্খতার চর্চা বেশি, সে জাতির আত্মবিশ্বাস বেশি এবং তার সন্দেহ কম। কোনো জ্ঞানী জাতির পক্ষে ডাউটফুল হওয়া খুবই জরুরি। আর যে জাতি মূর্খ, অন্ধ, অজ্ঞ এবং যার আত্মবিশ্বাস, সেই জাতি তত মূর্খ। হ্যাঁ, তো আমাদের মধ্যে যে কোনো ব্যাপারে দেখি যে অতি আত্মবিশ্বাস, অতি আগ্রহ এবং আমাদের মানে কনফিডেন্স লেভেলের কোনো ইয়া নাই। এবং আইনস্টাইন একটা কথা বলছিল যে ব্রহ্মাণ্ডের হয়তো সীমানা আছে, কিন্তু মানুষের কাণ্ডজ্ঞানের হয়তো কোনো সীমানা নাই। তো আমরা জাতি হিসাবে এটা প্রতিনিয়ত ফেস করতেছি। তো একটু সন্দেহ থাকা, একটু নিজের ব্যাপারে একটু ডাউট থাকা, এগুলো লাগবে। কিন্তু আমরা দেখি যে যে সাধারণ মানুষরা, আমাদের অনেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও মনে করে যে তারা যা লিখছেন এবং তারা যা বলছেন, তারা কি শিখেছেন আমরা জানি না, যে এত তারা জানেন, এত তারা বোঝেন যে এই ব্যাপারে কোনো সীমা পরিসীমা। একটা ছোট্ট ঘটনা বলি, আমি বাংলা বাজারে একটা প্রকাশনা সম্পাদক হিসেবে কাজ করতাম। তো এক মহাজন, উনি আইনের গাইড লেখেন আর কি। তো ওই প্রকাশনার ওইটা খুব পপুলার বই ছিল, বইটা অনেক দিন চলেছে। তারপরে আমার প্রকাশকের মনে হলো যে বইটা এত বিক্রি, এডিটিং হওয়া দরকার। তো আমার হাতে যথারীতি আমি এডিটর, আমাকে বললো দেখেন। তো আমি এটা কাজ করতে গেছিলাম যে বাক্যের কোনো মিল নাই, এত প্রবলেম, কোনো ইয়ে নাই, কোনো আগামাথা নাই। তো আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বললাম যে কিছু লয়ের বই কিনে নিয়ে আসো, টর্ট আইন, ফৌজদারি আইন, দেওয়ানি আইন, কিছু বই নিয়ে আসো, তো মিলাও। দেখা গেল যে যেখান থেকে সে টুকেছে সেটাও ড্রপ দিয়ে মানে প্রচুর সিকপি, এখানে বাক্যের মিল, এখানে মিল নেই। তো আমি খুব বোকা বোকা ভাব করে লেখককে একদিন চা খাওয়ার দাওয়াত দিলাম। ওনাকে বললাম যেগুলো তো মিল টিল নাই, তো একটু তো বুঝতে পারছেন, আপনি এগুলো বুঝবেন না, এগুলো বুঝবেন না, এগুলো আইনের ভাষা, এগুলো বুঝবেন না, এগুলো হাত দিবেন না, যেভাবে হচ্ছে ছেড়ে দিন। তো আমি খুবই বোকা বোকা ভাব করে ঠিক আছে। তারপর আমার অ্যাসিস্ট্যান্টকে বললাম যে এগুলো দাগাও এবং নোট করো, বলে এটা মিলাও। তারপর আরেকদিন তাকে ডাকলাম, বললাম যে আপনি তো বলছিলেন, তো আমি যতদূর জানি যে ভাষা এবং অঙ্ক এগুলোর তো যুক্তি আছে। হ্যাঁ, অঙ্কের তো যেমন একটা সূত্র আছে, ভাষারও যেমন যৌক্তিক শৃঙ্খলা আছে। তো আপনার এখানে দেখলাম আপনি ওই বই থেকে নিয়েছেন, এখানে এক প্যারা নাই, এখানে 2 লাইন নাই, আমি কি করব আপনি বলেন। সে তো খুবই মানে অস্বস্তি পেয়ে উনি বলল ঠিক আছে, আমি দেখতেছি বইটা। তারপরে চলে গেল। এরপরে প্রকাশকরা আমার বলল এই লোক খুব জটিল, এই লোক খুব কঠিন, এর সামনে আমাকে আর পাঠাবেন না, এখন থেকে আমার বাসায় পাঠাবেন। তো এই যে একটা মানুষ, মানে আমাকে উনি বুঝাচ্ছেন যে ভাষায়, আইনের ভাষা আমি বুঝবো না, মানে আইন আসমান থেকে পড়েছে এটা আমি বুঝবো না, এই জিনিস চলছে। হ্যাঁ, মানে সবাই অন্যদেরকে মূর্খ ঠাওরাচ্ছে, নিজেকে জ্ঞানী ঠাওরাচ্ছে।
তো এত কথা বলার কারণ হলো যে একটা অনুবাদ, বাংলাদেশের খুবই বিখ্যাত সম্পাদক, উনি সায়েন্স ফিকশনের সংকলন করছে এবং এটা আবার বাংলাদেশের একদম অতি বিখ্যাত প্রকাশনা থেকে বেরিয়েছে। তো আমি সায়েন্স ফিকশন পছন্দ করি, আমি একজন পাঠক হিসাবে পড়তেছি। ওখানে একটা বাক্য আছে এরকম, বিজ্ঞান সমিতির রাষ্ট্রপতি বললেন আমাদের এই কাজটা করতে হবে। মানে বিজ্ঞান সমিতির প্রেসিডেন্ট, ইংরেজিতে হয়তো প্রেসিডেন্ট ছিল, তো প্রেসিডেন্ট মানে যে সভাপতি বা প্রেসিডেন্ট হতে পারে এই কাণ্ডজ্ঞানে, এবং যিনি সম্পাদক নাম দিলেন উনিও খুব বিখ্যাত, ওনার এটা চোখে পড়লো না যে বিজ্ঞান একাডেমির রাষ্ট্রপতি বললেন বলে চালিয়ে দিল, এবং সেই বই শত শত কপি বিক্রি হলো। তো একটা প্রাইমারি কজ, একটা সামান্য কাণ্ডজ্ঞান, যে বইটার একটা মানে এডিটিং তো বটেই, মানে প্রুফটাও তো দেখতে হবে, তো অনেক সময় এমনকি প্রুফও দেখা হয় না, তো এডিটিং তো পরের কথা। এটা পৃথিবীর মানে কোনো প্রকাশনা সংস্থা আপনি পাবেন না যে এরকম কাণ্ডজ্ঞানহীনতার সঙ্গে বই ছাপা হয়। তো এগুলো হচ্ছে এখন, এটা তো খুবই প্রাইমারি প্রশ্ন, আমি আর কি বলবো। আপনি প্রকাশনা সংস্থার সঙ্গেও তো জড়িত, আপনার নিজের প্রকাশনা সংস্থা কিঞ্চিত পরিমাণে আছি আর কি। কিঞ্চিত কোন অর্থে বলছেন জানি না, আমার জানা মতো আপনার নিজের একটি প্রকাশনা সংস্থা আছে, চেষ্টা করি কিছু বইপত্র সেখান থেকে বইপত্র যখন হয় সেইটার কি সুসম্পাদিত বলে আপনি মনে করছেন, বা আপনি কিভাবে বই নির্বাচন করেন? আমি একটা শর্ত মেনে চলি যে আমি যেই বই প্রকাশ করি সব লেখার মান আমি তো নিশ্চিত করতে পারি না, কিন্তু আমার এখান থেকে যেই বইটাই প্রকাশ হয় আমি একদম সুনিশ্চিত করি যে অ্যাটলিস্ট 98% নির্ভুলতম বই, বাক্য শুদ্ধ, বানান নির্ভুল, এটা আমি এনশিওর করি। লেখার মান আমি নিশ্চিত করতে পারি না, কিন্তু এইটুকু আমি নিশ্চিত করি যে অন্তত 98% নির্ভুল এবং শুদ্ধ। এটা আমার দায়িত্ব। সেই নির্ভুল শুদ্ধ বইয়ের বিক্রি কেমন? সেটা তো মুশকিল, যে আপনার এটা তো একটা খেদের জায়গা যে সব বই তো ওরকম বিক্রি হয় না। অনেক ভালো বই করেও দেখছি যে আপনার অনেক ভালো লেখকের বই করেছি, দেখা গেল যে 300 কপি বই 10 বছরের বিক্রি হয় নাই। কারণ কি? কারণ হলো যে মানে পাঠক তো নাই বললেই চলে বাংলাদেশে। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে প্রধান সমস্যা হচ্ছে যে মিডিয়া। তো আমি একবার চ্যানেল আমার একবার সাক্ষাৎকার নিয়েছিল, তো আমি ওরা বলল যে বইয়ের প্রচার মানে এটা কি, তো আমি বললাম যে দেখেন মিডিয়া মানে বইমেলার সময় যেভাবে হামলে পড়ে, তো বই প্রচারে কোনো কাণ্ডজ্ঞানের পরিচয় দেয় না। তো এখন তারা আমার কাছে উদাহরণ চায় না। বললাম যে বইমেলার সময় যেভাবে বইয়ের প্রচার করা হয় তাতে রবীন্দ্রনাথ কত বড় এবং সৈকত হাবিব কত ছোট এটার কোনো মানে মানে বাক বিচার থাকে না। তাতে মনে হয় যে সৈকত হাবিব এবং রবীন্দ্রনাথ দুজনেই সমান লেখক, ফলে পাঠক বুঝতে পারে না যে কোন বইটা উনি সৈকত হাবিবের বই পড়বেন না রবীন্দ্রনাথের বই পড়বেন। তো এটা একটা বড় মুশকিল। দ্বিতীয় কথা হইল যে কোনো সমালোচনা নাই। বাংলাদেশে একটা খুব বড় দৈনিক আছে, তারা আবার নিজেরা প্রকাশক, তো তাদের বইয়ের মানে আলোচনাতে একটা মনে হয় যে তারা ছাড়া আর কেউ বাংলাদেশের বই প্রকাশ করে না বা প্রচার করে না। এবং অন্যান্য জায়গায় যেটা হয় যে ম্যাক্সিমাম সময় বন্ধুকৃত্য করা হয়, টেলিভিশনে বইয়ের কোনো প্রোগ্রাম নাই, বিটিভি যেটা করে সেটা কেউ দেখে না। আর অন্যান্য চ্যানেল তারা মনে করে যে তাদের মার্কেটিং সিদ্ধান্ত নেয় যে কোন প্রোগ্রাম চলবে কি চলবে না, ফলে কোনো ভালো বইয়ের অনুষ্ঠান নাই। এবং অন্যান্য পত্রপত্রিকা যেগুলো ছাপা হয় লোকজন ধরে নেয় যে ওই সম্পাদকদের পরিচিত কেউ তাদের প্রমোশনের জন্য বইটা, এবং সেই বই তারা আগ্রহ বোধ করে না। মানে উপযুক্ত, যেমন দেশ কি করে, তারা দেশ পত্রিকায় নিয়মিত ভালো বইয়ের আলোচনা ছাপা হয়, তারা প্রতি 3 মাস অন্তর অন্তর বইয়ের দেশ বলে একটি পত্রিকা করে। আবার প্রতি বছর কলকাতা বইমেলায় তারা খুবই সুন্দর একটি মোটা সাইজের বই বিষয়ক সংখ্যা করে, যেখানে বিশ্বের তাবৎ ভালো ভালো বইয়ের সমালোচনা ছাপা হয়। আমাদের এখানে কিন্তু বইয়ের একটা দুটা পত্রিকা আছে, যেমন গ্রন্থকেন্দ্র একটা বই পড়ে, ফয়সাল আহমদ বলে এক তরুণ একটা এবং বই একটা ভালো করে, কিন্তু সেগুলোর প্রচার নাই। কিন্তু যদি আপনার মিডিয়া এবং কালচারালি আপনি বইয়ের প্রচার না করেন এবং ভালো বইয়ের প্রমোশন না দেন, তাহলে কি করে মানুষ জানবে? কারণ ফেসবুকে কিংবা ইউটিউবে যেভাবে মানে প্রচার করা হয় এগুলোর ম্যাক্সিমাম হলো সেলফ
প্রমোশন বা এক ধরনের উদ্দেশ্যমূলক মার্কেটিং, হুম। সেটা দিয়ে তো আপনি বইয়ের হবে না। ফলে এটা একটা বড় প্রবলেম। মানে দর্শক আপনাদের সুবিধার জন্য বলতে চাই যে আমাদের সৈকত হাবিব একাধারে কবি, সমালোচক, বুদ্ধিবৃত্তিক চর্চা করছেন, সম্পাদনা করছেন, তার নিজের বইয়ের দোকান আছে, প্রকাশনা সংস্থা আছে। কাজে আমার মনে হয় যে আজকে তার কাছ থেকে আমরা এই যে বই প্রকাশনা, বইয়ের বিক্রি, এই জিনিসগুলোর সমস্যা এবং সম্ভাবনা, আপনি তো সমস্যাটাই ফোকাস করলেন, একটু সম্ভাবনার কথাও একটু যদি আমাদের শেষের দিকে এসে বলেন। সম্ভাবনা যেমন আমি তো আপনি আমার সাংবাদিক পরিচয়টাও বোধহয় উল্লেখ করতে পারেন। হ্যাঁ, দুঃখিত। তো না, ঠিক আছে, দুঃখ পাওয়ার কিছু নাই। তো হয় কি, আমার মনে হচ্ছে যে সততা দরকার সর্বস্তরে। মানে আমরা যেরকম দুর্নীতি, অসততা এবং ম্যানিপুলেশনের দিকে চলে গেছি, এটা না বন্ধ করতে হবে। মানে এত অসততা, এত ম্যানিপুলেশন, এত রকম মানে আমিত্ব এবং লোভ, এটা তো হয় না আসলে। এভাবে জাতি গঠন হবে না তো। এবং তো যেটা হয় যে একটু সততার সঙ্গে একটু বইয়ের প্রমোশন করা, হ্যাঁ, একটু সততার সঙ্গে বই পড়ে একটু বলা, হচ্ছে না তা না, কিন্তু 90% যদি আপনি খারাপ হয়, 10% ভালো তো 90-এর আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে। এখন মুম রহমান তো খারাপ লেখক বা খারাপ পাঠক না, কিন্তু মুম রহমান তো একটা মানে অনেক মানে অসততা বা অনেক মানে যেটা বলে যে মানে করাপশনের জোয়ারে তো মুম রহমান বা সৈকত হাবিবের কোনো পাত্তা থাকে না। থাকে কি, যেমন বইমেলা আসলে যে জিগির তোলা হয়, এক ধরনের ক্যাম্পেইন, সেখানে মুম রহমানের ভালো বই বা সৈকত হাবিব ভালো বই, যে বললাম না যে রবীন্দ্রনাথ এবং সৈকত হাবিবকে একাকার করে ফেলে তো মানুষ বুঝবে না। তো একটু অনেস্টি লাগবে তো। কিন্তু এই বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? এখন আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে যে আমাদের অসৎরা সংঘবদ্ধ, এবং তাদেরকে কি যেন বলা হয়, এটাকে সিন্ডিকেশন, তাদের অনেক বড় সিন্ডিকেট। এখন আমি আর মুম রহমান তো সিন্ডিকেটের লোক না, এবং আমাদের সততার কোনো সিন্ডিকেট নাই তো। ফলে এটা একটা মুশকিল তো বাংলাদেশের জন্য। শিল্প সাহিত্য বোঝার লোক মানে এইখানেও মানে চিৎকার করতেছে, রাজনীতিতে চিৎকার করতেছে, ইয়েতে চিৎকার করতেছে, মানে একটা সোসাইটিতে মানে ওই হুমায়ুন আজাদ বলছে যে সব কিছু, হ্যাঁ, নষ্টদের নষ্ট অধিকারে। তো মানে এখন তো গেছে এবং এখন হলো ধ্বংসের বাকি আছে। এইভাবে কি হয়? এবং রাষ্ট্র কি চলছে? হ্যাঁ, এইভাবে হবে নাকি? এবং সব কিছুর দণ্ডমূল্যের কর্তা যদি সব, হ্যাঁ, অশিক্ষিত এবং ইয়েরা হয়ে যায় এবং কালচারহীন আমার মনে হয় সৈকত আপনি একটু উত্তেজিত হয়ে না, যাচ্ছেন। উত্তেজিত হওয়া মানে কি, যে এখানে সুস্থ লোকরা তো ক্রমাগত অসুস্থ হয়ে যাচ্ছে। ফলে উত্তেজনা ছাড়া মানে না, আমি একটু অন্যদিকে যদি সাম আপ করি, আপনাকে That's fine. সাহায্য করি, বলে সেটা হলো যে ধরুন আমরা কথা বলছি বই নিয়ে, প্রকাশনা নিয়ে, সম্পাদনা নিয়ে, কিন্তু এটা তো আসলে একটা সামগ্রিক ব্যাপার শিল্প চর্চার ক্ষেত্রে, যে একটি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আমার একটি কাঠামোগত সব কিছুর উন্নয়ন না ঘটলে আলাদা করে শুধু শিল্প সাহিত্যের উন্নয়ন কি ঘটবে? যেমন শিক্ষা এক নাম্বার, যে জি। আমাদের যে শিক্ষা কাঠামো, আমাদের যে কারিকুলাম, আমাদের যে, হ্যাঁ, আপনার সেটার সঙ্গে কালচারের খুব যোগ আছে। একটা জিনিস আপনি পরিষ্কার বোঝার চেষ্টা করেন যে ভারত পাকিস্তান যে এত হাড্ডাহাড্ডি ফ্রম দ্য বিগিনিং, কিন্তু পাকিস্তান একটা কাজ করেছিল, মাওলানা আজাদ যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল ভারতে, পাকিস্তান কিন্তু হুবহু এটা গ্রহণ করেছিল। কেন? কারণ পাকিস্তান বুঝেছিল যে আমাকে শিক্ষাটার ব্যাপারে কোনো রকম উল্টাপাল্টা কাজ করা যাবে না। ফলে আজকে পাকিস্তান যে এত বড় স্বৈরতন্ত্রের জাতাকলে আছে, আজকে পাকিস্তান কিন্তু শিক্ষায়, এবং যদি আপনি বাইরের, আপনি নিশ্চয়ই খবরগুলো জানেন, ওরা কিন্তু বাইরে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে ওরা কিন্তু আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। কারণ শিক্ষার ক্ষেত্রে পাকিস্তান কোনো আপোষ করে নাই। আর আমরা কি করেছি? গত 50 বছর ধরে শিক্ষাকে নামাতে 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 মানে শিক্ষাহীনতার দিকে চলে গেছে। আপনাকে তো কিছু জিনিস মেনটেন করতে হবে ভাই। হ্যাঁ, সব কিছু নিয়ে তো খেলাধুলা চলে না। তো আমরা তো সব কিছু নিয়ে খেলাধুলার মধ্যে আছি, এবং সেটা কী ধরনের খেলাধুলা? তো জাতি গঠন করতে হবে তো আপনাকে। শিক্ষা এবং সংস্কৃতি একটা বেসিক ব্যাপার। আমরা এগুলাকে নিয়ে আর 50 বছর ধরে এক ধরনের খেলাধুলা করছি, এবং খুবই নোংরা ধরনের খেলাধুলা। তাহলে আমরা মনে হয় যে একটা সাম আপের দিকে যাই, আমাদের অনুষ্ঠানের সময় স্বল্পতারও একটা বিষয় আছে,
যে সামগ্রিকভাবে আমরা এই যে বইকে, প্রকাশনাকে আলাদা করে না দেখে যদি সামগ্রিকভাবে দেখার চেষ্টা করি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির অংশ হিসাবে, শিক্ষার অংশ হিসাবে, তাহলে হয়তো একটা সুদিন আসার সম্ভাবনা আছে। মানে মোট কথা হলো কি, যে সারা পৃথিবীতেই এই যে সংস্কৃতি বলেন, বই বলেন, আর্ট কালচার বলেন, এগুলো হচ্ছে কি রাষ্ট্র এগুলার ব্যাপারে সবসময় খুবই সক্রিয়ভাবে ভূমিকা রাখে। বইকে কেবল ব্যবসা হিসাবে দেখা হয় না, সঙ্গীত সংস্কৃতিকে কেবল ব্যবসা হিসাবে, রাষ্ট্র এটাকে তার একটি কর্তব্য হিসাবে বলে। আমরা এখানে কি হলো, পাবলিক লাইব্রেরিতে 2 আনার বই, গ্রন্থকেন্দ্রে 1 আনার বই, আর হচ্ছে কিছু প্রতিষ্ঠান, এইভাবে না। কিন্তু এগুলাকে করার জন্য রাষ্ট্রের বিভিন্ন পলিসি এবং প্রক্রিয়া থাকে, এবং একদম প্রাথমিক স্তর থেকে বুনিয়াদি একটা সিস্টেমে গড়ে হয়। নীতি নির্ধারণের জায়গা এগুলা করতে যদি না করা হয়, এরকম অথর্ব প্রতিষ্ঠান বা এরকম মানে এই পুতু করে তো কিছু হবে না আসলে। ধন্যবাদ সৈকত, আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরলেন, এবং অনেক সময় সমস্যা নির্ধারণ সমস্যাকে লাঘব করার ক্ষেত্রে বড় কাজে দেয়। সেই কাজটা আপনার কাছ থেকে কিছুটা পেলাম। আপনাকে আবারও ধন্যবাদ। শুধু দর্শক, আমরা কথা বলছিলাম বেঙ্গল বুকস প্রেজেন্ট টিভিএস লিটকে সৈকত হাবিবের সঙ্গে। কবি, সম্পাদক, সাংবাদিক, গবেষক সৈকত হাবিব আমাদের সঙ্গে ছিলেন। আজকের আড্ডা এখানে শেষ করছি আমরা। আগামীতে আরও একজন গুণী মানুষের সঙ্গে দেখা হবে, আপনাদের সঙ্গেও সেই সুবাদে কথা হবে। ধন্যবাদ।